Regulation of gene expression. Regulation of gene expression refer to very broad term that may occur at various levels. তাহলে কি বললো? In case of prokaryotes or in case of eukaryotes আমরা এই জিনের রেগুলেশন করতে পারি বিভিন্ন লেভেলে। আগেই বলেছিলাম সেই লেভেলগুলো কি কি, এবার এক এক করে আসছি। জিন এক্সপ্রেশন রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ পলিপেপটাইড। তাহলে জিনের এক্সপ্রেশন কখন হবে না, যখন পলিপেপটাইডটা তৈরি করতে পারবো। পলিপেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিডের চেইন, এগুলো আমরা জানি। পলিপেপটাইড তৈরি করতে পারবো। ইট ক্যান বি রেগুলেটেড অ্যাট সেভারেল লেভেলস। কোন লেভেলসে? এই ডায়াগ্রামটা ভালো করে বোঝো। ইন কেস অফ ইউক্যারিওটস, এখানে পকেটটা আমি বুঝিয়ে দেবো। ইন কেস অফ ইউক্যারিওটস আউট অফ এনসিইআরটি, এই ডায়াগ্রামটা অনেক চিন্তাভাবনা করে তোমাদের জন্য করেছি যে যাতে তুমি বুঝতে পারো। ইন কেস অফ ইউক্যারিওটস জিন এক্সপ্রেশন ক্যান বি রেগুলেটেড। কোথায় করতে পারি না, এটা ডিএনএ যখন তৈরি হয়েছে, তো ডিএনএ থেকে তো অলরেডি ডিএনএ তৈরি হচ্ছে, আমরা সেখানে কন্ট্রোল করি না। ট্রান্সক্রিপশনাল লেভেলে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে এখানে যদি একবার কন্ট্রোল করে দিতে পারি, তাহলে পরবর্তী প্রোটিন উৎপাদন হওয়ার কোনো জায়গাই থাকছে না। তাহলে এই কন্ট্রোলগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। কীরকম না, ট্রান্সক্রিপশন লেভেলে যেটা আসবে, যার জন্য ট্রান্সক্রিপশন হবে, তার যদি প্রয়োজনীয়তা না থাকে, সেইটা আমরা চিন্তাভাবনা করে আটকাতে পারি। মানে ইন কেস অফ ইউক্যারিওটের কথা বলছি, কিন্তু যাতে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট দ্যাট ইজ HN/RNA কোথায় তৈরি হচ্ছে না, নিউক্লিয়াসে। এবার কোনোভাবে মনে করো, এগুলো কিন্তু আমরা কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিকতে আটকাতে পারি। এগুলোর নাম তোমাদের এখনই জানার দরকার নেই, মানে সেই জন্য আমি আর বলছি না। এবার এখানে কি হলো, এই যে সবুজগুলো মনে করো কি ইন্ট্রন, এই ইন্ট্রন এগুলো, আর এই খয়গুলো হচ্ছে এক্সন, বুঝতেই পারছো। তো এটা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। এবার আমরা কিসে করতে পারি, আরএনএ প্রসেসিং আমরা করতে পারি, যেখান থেকে কি ম্যাচিওর এমআরএনএ তৈরি হবে। তার আরএনএ প্রসেসিংয়ে আমরা এমন ব্যবস্থা করতে পারি যে ইন্ট্রন এক্সন এগুলো আলাদা করাই গেল না, তাও অ্যান্টিবায়োটিক করা যায়। এবং কি না, এখানে ক্যাপ লাগাতে দিলাম না, পলিএটেইন লাগাতে দিলাম না, তাহলে ওটা ফাংশনাল করতে পারবে না, যতই বাইরে যাক না কেন। নেক্সট কি, যে এই এমআরএনও মনে করো তৈরি হয়ে গেল, তারপরে সে কী হবে না, এমআরএনটা নিউক্লিয়ার পোর, এই নিউক্লিয়ার পোর থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এই আরএনএ ট্রান্সপোর্ট কন্ট্রোল করতে পারি। কী করে করতে পারি না, এইটা তোমাকে একটু বলে দিচ্ছি কীভাবে করা সম্ভব। এমআরএনএ ইজ কভার, মানে যে এমআরএনটা আছে তার বাইরেটা আমরা প্রোটিন দিয়ে কভার করে দিতে পারি। ঠিক আছে, প্রোটিন দিয়ে মানে বায়োলজিক্যালি কভার করব। প্রোটিন দিয়ে কভার করলে পরে আমরা জানি যে প্রোটিন কভার বা যদি এমআরএনএকে কভার করে দেয় বাইরের দিক দিয়ে প্রোটিন, তাহলে সেটা তখন হয়ে যায় কি ইনফর্মোজোম। আর ইনফর্মোজোম যখন তৈরি হয়, তখন সে কিন্তু আর নিউক্লিয়ার পোর্ট থেকে বাইরে বেরোতে পারবে না। তো এই প্রসিডিওরে কিন্তু আমরা আটকে দিতে পারি। এবার এটা না করার পরেও যদি বেরিয়ে আসে এমআরএনএটা, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এবার ট্রান্সক্রিপশন লেভেল। এই ট্রান্সক্রিপশন লেভেলটাকে আমরা আটকাতে হবে। ট্রান্সক্রিপশন লেভেলে যদি আটকাতে পারি, তবে কিন্তু প্রোটিন তৈরি হবে না। এবার ঘটনা হচ্ছে, এই ট্রান্সক্রিপশন লেভেলে আটকাতে যাওয়ার পরেও যদি প্রোটিন তৈরি হয়, প্রাইমারি স্ক্রিপ্ট তৈরি হয়, তো এটা তৈরি হওয়ার পরেও কিন্তু আরেকটা লেভেল আছে, সেটা এনসিইআরটিতে নেই। তো বললে পোস্ট ট্রান্সলেশনের কন্ট্রোল, মানে ট্রান্সলেশন হওয়ার পরেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। তাহলে কতগুলো লেভেল আছে, মেনলি ইউক্যারিওটের 4টে লেভেল। আর প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনটা লেভেল হবে না, একমাত্র হচ্ছে ট্রান্সলেশনাল লেভেল আর হচ্ছে ট্রান্সক্রিপশনাল লেভেল। ইন কেস অফ প্রোক্যারিওটে হচ্ছে এই দুটো লেভেল, আর এই 4টেই হচ্ছে ইউক্যারিওটে কি না কন্ট্রোল করার জায়গা। ক্লিয়ার হলো? নেক্সট বলছে, ফার্স্ট ট্রান্সক্রিপশনাল লেভেল, ফরমেশন অফ প্রাইমারি ট্রান্সক্রিপ্ট HN/RNA
এই যে আমি সাইডে লিখে দিয়েছি যেটা এনসিইআরটিতে লেখা নেই, অলসো ইন প্রোকিউট, তাহলে প্রোকিউটের ক্ষেত্রে এটা সম্ভব ট্রান্সক্রিপশনাল লেভেল। সেকেন্ড হচ্ছে প্রসেসিং লেভেল, দ্যাট ইজ রেগুলেশন অফ স্প্লাইসিং প্রিভেন্ট, আমি কি বললাম স্প্লাইসিওজোম যেটা প্রিভেন্ট করবে, মানে আমরা যদি স্প্লাইসিওজোম এনজাইমটাকেই প্রিভেন্ট করে দিই তাহলে আর কিন্তু হবে না, কি হবে না, প্রসেসিং হবে না। প্রিভেন্ট দ্য ফরমেশন অফ এমআরএনএ ফ্রম দ্য এইচএনআরএনএ থেকে নট ইন প্রোকিউট, এই যে প্রসেসিংটা এটা ইউকেটের ক্ষেত্রে প্রোকিউটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেই জন্য নট ইন প্রোকিউট মনে রাখো কিন্তু। নেক্সট যেটা আমরা করতে পারি, ট্রান্সপোর্ট অফ এমআরএনএ from nucleus to cytoplasm. mRNA is covered with protein and formed as an informosome which does not passes out through the nucleopore, not in prokaryote. Translational level also in, তাহলে দুটোতেই আমরা ট্রান্সক্রিপশনাল এবং ট্রান্সলেশন এই দুটো লেভেলে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। কীরকমভাবে কন্ট্রোল করেছি না, ওই যে একটা বাল্ব অফ করার জন্য কতগুলো সুইচ থাকতে পারে, তোমার বেডরুমে সুইচ থাকতে পারে, এমসিবি থাকতে পারে, এমসিবি অফ করলে হবে, তুমি মেইন সুইচ সেখানে গেলে হবে, তুমি যদি মিটারে চলে যাও মিটার অফ করে দিলে হবে। তাহলে এতগুলো লেভেল দিয়ে আমি সুইচ অফ করে দিতে পারি, ঠিক আছে। আবার কি বলেছিলাম না, যে কখন কোনটা কাজ করবে, যে একই জায়গার ইনফরমেশন, একটি পেপার, একটি ডেইলি পেপার কতজনে পড়েছে, 4 জন পড়েছে, 4 জন কারণ 40 জন পড়বে, কিন্তু বিভিন্ন রকম খবর যার যেটা দরকার সে সেটা নেবে। তার মানে তোমার যেটা ভালো খেতে ইচ্ছা করে তুমি তো সেটাই খাবে, যার মাংস খেতে ভালো লাগে সে কিন্তু মাংসটা নেবে, মাছটা নেবে না। যার যে ভেজ খায় সে কিন্তু কি বাটার পনির খাবে, সে কিন্তু মাংসটাকে চিকেনটাকে নেবে না। তাহলে দেখো ম্যান টু ম্যান ভ্যারি করছে। তাহলে ব্যাকটেরিয়া কিন্তু কি করবে না, তার তো গ্লুকোজ মেইন ফুড, সে যদি গ্লুকোজও অ্যাভেলেবেল হয়, গ্ল্যাকটোজ অ্যাভেলেবেল হয়, ল্যাকটোজ অ্যাভেলেবেল হয়, ম্যানোজ অ্যাভেলেবেল হয়, সে কিন্তু গ্লুকোজই নেবে, তার কিন্তু সুইচ অফ অবস্থায় থাকবে, কারণ বিটা গ্যালাক্টোসাইডিস সে তৈরি করবে না। অতএব কন্ট্রোল হয়ে যাচ্ছে, কন্ট্রোল করছে। কন্ট্রোল কে করছে? জিনটা কন্ট্রোল করছে, কোন লেভেলে করছে, কিভাবে করছে, এবার সেটা আমরা বুঝব। দ্য জিন ইন এ সেল আর এক্সপ্রেসড টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন অর এ সেট অফ ফাংশন। কীরকম? একটা নির্দিষ্ট ফাংশন করতে পারে অথবা এ সেট অফ ফাংশন করতে পারি। আমরা প্রোক্যারিওটে দেখলাম কি, হচ্ছে পলিসিস্টনিক, সেখানে 3টে এনজাইম, তাহলে সেট অফ ফাংশন। আর ইউক্যারিওটে দেখবো কি মনোসিস্টনিক, সিঙ্গেল ফাংশন। এবং শুধু তাই নয়, মনে করো তুমি যদি এরকম ব্লাড গ্রুপের কথাই ভাবো, তাহলে ব্লাড গ্রুপের কথা ভাবো, বিভিন্ন রকম আছে, তাহলে একই অ্যালিলে বিভিন্ন পপুলেশনে বিভিন্ন রকম থাকছে, তাহলে সেই হিসেবে কিন্তু ফাংশন বিভিন্ন রকম হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি কি, যে প্লিওট্রপি, কি একটা জিন তার ফাংশন অনেক, আবার অনেক জিন মিলে আবার একটা ফাংশন করেছে, কীরকম না, বডি কালার, ঠিক আছে, হিউম্যান হাইট। তো এই যে এইগুলো, এই যে এর সঙ্গে আবার কি এনভায়রনমেন্ট যুক্ত, তাহলে কতগুলো সবগুলো কিন্তু ভাবো, সবগুলো কিন্তু একসঙ্গে ভাবতে হবে। এই যে সেট অফ ফাংশন মনে করো বডি কালার কতগুলো জিন কাজ করে একসঙ্গে। আপাতত যে আবিষ্কার হচ্ছে 20টা জিন আছে তার জন্য। আবার প্লিওট্রপিতে দেখেছি কি না, একটা জিনের মিউটেশনের জন্য এফেক্ট হলো কি, সিকেল সেল অ্যানিমিয়া হয়ে গেছে, তার সঙ্গে অন্যান্য যে এফেক্টগুলো হয়েছে, ম্যালেরিয়া এগুলো তোমরা জানো, সেটার কথাই বলছি, যে জিন ইন এ সেল আর এক্সপ্রেস টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন or a set of function. For example, if an enzyme called beta galactosidase, উদাহরণটা কি বলছে, if an enzyme beta galactosidase is synthesized by E. coli, it is, যদি E. coli beta galactosidase তৈরি করে, it is used to catalyzed, এটাকে ব্যবহার করা হয় ভাঙন করতে, টু হাইড্রোলাইজ, মানে কি হাইড্রোলাইজ করা হচ্ছে, হাইড্রোলাইজ কথার অর্থ বোঝো, তাহলে তাকে ক্যাটালাইজ করছে, হাইড্রোলাইজ মানে তাকে ভেঙে ফেলছি, অফ এ ডাইস্যাকারাইড,
সেটা কি ডাইস্যাকারাইড ল্যাকটোজ ইনটু গ্যালাক্টোজ অ্যান্ড গ্লুকোজ। তাহলে এখানে মোদ্দা কথা বলা হচ্ছে যদি বিটা গ্যালাক্টোসাইডের এনজাইম ইকোলাই তৈরি করতে পারে, ইচেরিয়া কোলাই তৈরি করতে পারে, তাহলে তার কাজ কি হবে? তার কাজ হবে ল্যাকটোজ। ল্যাকটোজ মানে হচ্ছে কোথায় থাকছে না দুধের মধ্যে থাকছে, সেই দুধ প্রোটিন, এছাড়াও তো ল্যাকটোজ থাকে। তো এটা কী করছে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম যদি হয় এ কী করবে গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ তৈরি করবে। এই যে জিনটা এই যে এনজাইমটা সিনথেসাইজ কে করছে না ইকোলাই করছে। ইকোলাই এটাকে সিনথেসাইজ করছে। এবার এই সিনথেসিস কখন করবে না ল্যাকটোজ যখন তার ফুডে আসবে। যদি ফুডে না আসে দরকার নেই করার, তাহলে এই যে জিনটা মানে জেড যে জিনটি তৈরি হচ্ছে এটা হচ্ছে স্মার্ট জিন। কিন্তু মনে করো তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অল টাইম খাবার কি আছে না আছে দেখবে না, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা চলবে, শ্বসন হতেই থাকবে, অতএব তাকে সব সময়ের জন্য চালাতে হবে। গ্লাইকোলাইসিস শেষ মানে মৃত্যু হয়ে গেল, ঠিক আছে। এটিপি সিনথেসিস এগুলো কি কনস্টিটিউটিভ বা হাউসকিপিং জিন বলা হয়। তারা এই সমস্ত হাউসকিপিং জিন বা কনস্টিটিউটিভ জিন এরা ইনডিউসার রিপ্রেসার কারো প্রতি ডিপেন্ড করে না, এদের কাজ হচ্ছে কন্টিনিউয়াস কাজ করে যাওয়া। আর স্মার্ট জিন কি নির্দিষ্ট অবস্থায় যখন দরকার হবে তখন করবে, ঘুরিয়ে ফিরিয়ে তাহলে কন্ট্রোল করছে। ব্যাকটেরিয়া কন্ট্রোল করছে কিসের মাধ্যমে? তাহলে সেখানে দেখা যাচ্ছে ল্যাকটোজ, সেই ল্যাকটোজটা যদি ইন্ডিউস হিসাবে আসে তবেই কিন্তু বিটা গ্যালাক্টোসাইড তৈরি হচ্ছে, নচেত কিন্তু নয়। তাহলে কন্ট্রোল করতে পারছি আমরা কোন লেভেলে না ট্রান্সক্রিপশনাল লেভেলে। এখানে ইকোলাই ট্রান্সক্রিপশনাল লেভেলে এই কন্ট্রোলটা করছে। নেক্সট কী বলছে দ্য ব্যাকটেরিয়া ইউজ দেম অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে সোর্স অফ এনার্জি, খাদ্য খায় কেন? এনার্জির জন্য। তাহলে সোর্স অফ এনার্জির জন্য গ্লুকোজ মেইন দরকার হচ্ছে ব্যাকটেরিয়ার। যদি গ্লুকোজ না পায় ল্যাকটোজ পায় তখন সে সোর্স অফ এনার্জির জন্য এই এনজাইমটা সৃষ্টি করবে। হেন্স ইফ দ্য ব্যাকটেরিয়া ডু নট হ্যাভ ল্যাকটোজ, যদি ল্যাকটোজ না থাকে অ্যারাউন্ড দেম মানে তার মিডিয়াতে, এই যে মিডিয়াতে এই একটা পেট্রি ডিশ আছে, এই পেট্রি ডিশের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে। এখানে যদি ল্যাকটোজ না থাকে তাহলে গ্লুকোজ থাকলে সে গ্লুকোজ নিয়ে নেবে। তো ব্যাকটেরিয়া ডু নট হ্যাভ ল্যাকটোজ অ্যারাউন্ড দেম টু বি ইউটিলাইজ ফর এনার্জি সোর্স। তাহলে কী হবে? দে উড নো লঙ্গার, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো অনেক সময় ধরে নো লঙ্গার রিকোয়ার দ্য সিনথেসিস অফ এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ। তাহলে আর তাকে অনেক সময় যতক্ষণ না পর্যন্ত দরকার হবে ততক্ষণ সে নেবে না, মানে সে সিনথেসিস করবে না। দেয়ারফোর ইন সিম্পল টার্মস ইট ইজ দ্য মেটাবলিক, কোষের মধ্যে হচ্ছে অর্থাৎ মেটাবলিক ফিজিওলজিক্যাল, কেন এটাও শারীর এককোষী কোষ মানে ওটাই শরীরের, সেটা ফিজিওলজিক্যাল এনভায়রনমেন্টাল কন্ডিশন, মিডিয়া মানে তো বাইরের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। দেখো একই মানুষ হোমোসেপিয়েন্স, ককেশীয়রা ফর্সা, নিগ্রিডরা ব্ল্যাকিশ, আর আমরা হচ্ছে মধ্যপন্থী। কেন না এই যে জিন সব ঠিক আছে কিন্তু এনভায়রনমেন্টের উপর নির্ভর করছে। এই এনভায়রনমেন্টে নিগ্রোদের যদি সত্যি কথা ওদের মেলানিন ফর্মেশন যদি খুব বেশি না হয় এবং বডি কালার যদি ব্ল্যাক না হয় ওরা কিন্তু স্কিন ক্যান্সার ভুগবে। সেটাকে বাঁচানোর জন্য তাহলে ওদের ওই যে মেলানিন ফর্মেশন, তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিন্তু দায়ী। সেই জন্য এখানে বলা হচ্ছে দেয়ারফোর ইন সিম্পল টার্ম ইট ইজ মেটাবলিক, ফিজিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল, তিনটে মেটাবলিক কন্ডিশন হতে হচ্ছে, ফিজিওলজিক্যাল হতে হচ্ছে। ফিজিওলজিক্যাল কেমন? এইখানে ফিজিওলজিক্যাল যদি বলো তাহলে কোষটার ফিজিওলজি, কারণ কোষটা একা, যদি বহুকোষী হয় তাহলে ফিজিওলজি তার দৈহিক ফিজিওলজি, যেমন মানুষের কথা বললাম। এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট রেগুলেটস জিন এক্সপ্রেশন। তাহলে এতগুলো জিন এক্সপ্রেশন দেখো এখান থেকে কোশ্চেন করতে হবে, খুব সুন্দর কোশ্চেন হবে। তাহলে কী হবে না লাইনটা দিয়ে দারুণ কোশ্চেন হবে। এবার ভেবে নাও
এই যে জিন এক্সপ্রেশন রেগুলেশনের জন্য কে কে দায়ী, কার কার উপর নির্ভর করতে হয়, কোষের মেটাবলিজম, ফিজিওলজিক্যাল এফেক্টের জন্য, এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য। দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন, তার মানে এই হচ্ছে একটা শুক্রাণু, এই একটা ডিম্বাণু, জাইগোট ফর্মেশন হলো, 2n হলো, তাহলে 2n এবার কি করছে, মরুলা তৈরি করবে, মরুলা থেকে গ্লাস্টুলা, ব্যাস্টুলা, মানে কি হবে না এমব্রায়ো। এই এমব্রায়োর মধ্যে এবার কি হবে, মরফোলজিক্যাল মুভমেন্ট হবে, মরফোলজিক্যাল মুভমেন্টের মধ্যে কি তৈরি করবে, নাকি তার ডিফারেন্সিয়েশন হবে, একটা কোষ তৈরি করতে যাবে কি লাং তৈরি করতে যাবে, কোন কোষগুলো হার্ট তৈরি করতে যাবে, কোনোগুলো বোন তৈরি করতে যাবে, কোনোগুলো মাসেল তৈরি করতে যাবে, কোনোগুলো কিডনি তৈরি করতে যাবে, কোনোগুলো, তাহলে এগুলো কি ডিফারেন্সিয়েশন। সেল এবার ডিফারেন্সিয়েশন, স্টেম সেল ছিল সেখান থেকে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই ডিফারেন্সিয়েশনের ফলেই কী হবে না একটা এমব্রায়োর থেকে একটা পূর্ণ অ্যাডাল্ট তৈরি হবে। তো এগুলোও কন্ট্রোল করছে কি, দেখো একই সঙ্গে, তাহলে একটি কোষের মধ্যেই তো সব জিন ছিল, তো এক চোখের তো চোখ তৈরি করবে সেই কোষটা যদি এবার মনে করো তোমার কান তৈরি করার অবস্থা, যে জিনটা কাজ করা শুরু করে, তাহলে চোখও হবে না, কানও হবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সেই জন্য বলা হচ্ছে দ্য ডেভেলপ লাইনগুলো, দেখো এনসিআরটি, সত্যি কথা বলতে কি এনসিআরটিকে আমি সিলেবাস বই বলি, সিলেবাস নো ডাউট সিলেবাস, কিন্তু এই সিলেবাসের সঙ্গে এমন সংক্ষিপ্ত আকারে প্রতিটা লাইন বলে গেছে, তুমি কোনো ছাত্র যদি একটা লাইনই পড়ে আর কোনো শিক্ষক যদি ওই একটা লাইনই বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু দুজনেই বোকা, সে শিক্ষকও বোঝাতে পারছে না, ছাত্রও বুঝতে পারছে না। তোমাকে কিন্তু একটা লাইনের মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে, সেটাকে তোমাকে বের করে আনতে হবে। এবং শিক্ষকেরও কর্তব্য যে এনসিআরটির প্রতিটা লাইন দিয়ে ওই লাইনের মধ্যে কি কি ছুপের উস্তাম বলে না, ছুপের উস্তাম আছে, ছুপের উস্তামকে সামনে এনে তোমাদের সামনে ধরতে হবে, তবেই সে কিন্তু এনসিআরটির বই সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন টিচার হতে হবে। তাছাড়া কিন্তু সম্ভব না। কেন আজকে আমি লাইন বাই লাইন পড়াচ্ছি, লাইন বাই লাইন না পড়ে বোর্ড ওয়ার্ক করলেই তো হয়ে যায়, তাহলে অনেক কিছু মিসিং হয়ে যাবে, যার উত্তর তোমরা কিন্তু নিটে দিয়ে আসতে পারবে না। কারণ লাইন বাই লাইন কিন্তু এনসিআরটির প্রায় 80 থেকে 85% কিন্তু লাইন বাই লাইন আসবে, এবং এনসিআরটির ভেতর দিক দিয়ে আসবে, আর বাইরের দিক দিয়ে 15%, 10 to 15 কি 20% ম্যাক্সিমাম। তাহলে 80 to 85% কেন আমি লাইন বাই লাইন বুঝবো না? সেই জন্য এনসিআরটির লাইন বাই লাইন যদি না বোঝো তাহলে কিন্তু ভুল করছো। আমি এত কষ্ট করে লাইন বাই লাইন বোঝাচ্ছি এটাই কারণ যে তুমি বোঝো। এখানে লাইনটা তো আমি একটু এক লাইনে পড়ে দিয়ে চলে যেত, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ এমব্রায়ো ইন্টু অ্যাডাল্ট অর্গানিজম আর অলসো এ রেজাল্ট অফ কোঅর্ডিনেটেড রেগুলেশন অফ এক্সপ্রেশন ইন সেভারেল সেট অফ জিনস। ব্যাস মিটে গেল। কী বলছে, এইরকম তো বলতে পারতাম যে একটা এমব্রায়োর থেকে ডেভেলপমেন্ট হচ্ছে এবং তারপর ডিফারেন্সিয়েশন হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জিনের মাধ্যমে অ্যাডাল্ট তৈরি হচ্ছে। এইটুকু বুঝলে হবে না, এখানে তোমাকে বুঝতে হবে যে ডেভেলপমেন্ট এবং ডিফারেন্সিয়েশন অফ এমব্রায়ো ইনটু অ্যাডাল্ট অর্গানিজম আর অলসো রেজাল্ট অফ কোঅর্ডিনেটেড রেগুলেশন। কি কোঅর্ডিনেটেড রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন? যদি না প্রত্যেকটা কোষ তার যে নির্দিষ্ট ফাংশন, সেই ফাংশনটা ছাড়াও অন্য ফাংশন করা শুরু করে, তাহলে দেখবে টিউমার ফর্মেশন হয়ে গেল। তাহলে কোঅর্ডিনেটেড ম্যানারে কাজ করতে হবে। যাকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এই সেলটা, তুমি হচ্ছে কি ব্লাড সেলের স্টেম সেল, তুমি আরবিসি তৈরি করবে, তুমি ডব্লিউবিসি তৈরি করবে, আমরা পড়বো ফিজিওলজিতে। তো সেই যে ফাংশনগুলো সেটা একটা কোঅর্ডিনেটেড ম্যানারে হবে। কী এরকম না, আগে যেটা দরকার সেটা আগে হবে, পরে যেটা দরকার সেটা পরে হবে। হার্ট তৈরি যদি আগে হয়ে যায় তাহলে কী করে হবে? হার্ট তৈরি হবে তো পরে, তার আগে তো তোমাকে কী করতে হবে? নিউরাল ক্র্যাশ তৈরি করতে, নিউরাল ক্রিস্টে তৈরি করতে হবে, তার নার্ভের ওইটা আগে তৈরি করতে হবে। তার আগে আমাকে কী করতে হবে না, এন্ট্রন তৈরি করতে হবে, আগে তো ডাইজেস্টিভ ক্যানাল তৈরি করতে হবে। তাহলে ডাইজেস্টিভ ক্যানাল তৈরি করলাম না, তার আগে চোখ তৈরি করা শুরু করলো। তাহলে কি বলছে না, কোঅর্ডিনেটেড রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন অফ সেভারেল সেট অফ জিনস। সেট অফ জিন যারা আছে তারা কিন্তু ডেভেলপমেন্ট এবং ডিফারেন্সিয়েশন হবে
এবং এমনভাবে তাদের মধ্যে একটা কোঅর্ডিনেট অবস্থা থাকবে, ঠিক যেটার আগে যেটা সেটা হবে, যেটার পরে সেটা হবে। এভাবেই কিন্তু এগোতে হবে তোমাকে বুঝে বুঝে। ইন প্রোক্যারিওটস কন্ট্রোল অফ দ্য রেট অফ ট্রান্সক্রিপশনাল ইনিশিয়েশন, ভালো করে বোঝো, ট্রান্সক্রিপশনের কটা পার্ট? 3টে পার্ট, ইনিশিয়েশন, এলঙ্গেশন অ্যান্ড টার্মিনেশন, 3টে পার্ট আমরা জানি। ট্রান্সক্রিপশনের হচ্ছে ইনিশিয়েশন, এই ইনিশিয়েশনে যদি আমরা প্রোক্যারিওটে দেখেছি সেখানে কি হয় না, এমআরএনএ আসে, এমআরএনএর সঙ্গে ছোট্ট রাইবোজোমাল ইউনিট, তারপরে আছে সেখানে টিআরএনএ ইউজিতে যুক্ত হয়, তার পরবর্তীতে আসে হচ্ছে তোমার মিক্সার ইউনিট। তো প্রোক্যারিওটের ক্ষেত্রে যে 70S কমপ্লেক্স, পুরো নাম হচ্ছে 70S এপমেট টিআরএনএ কমপ্লেক্স, কেন মিথিওনাইন আছে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়েশন। নেক্সট ইলংগেশন কি পরপর আসবে, সেই জন্য বলা হচ্ছে ইন প্রোক্যারিওটস কন্ট্রোল অফ দ্য রেট অফ ট্রান্সক্রিপশনাল ইনিশিয়েশন। এখান থেকে কোশ্চেন করে দিতে পারে বাবা, এই যে ইনিশিয়েশন কথাটা বলেছে, তুমি ট্রান্সক্রিপশনের কথা মনে রেখে বসে রইল, ইনিশিয়েশনটার খেয়ালও করছো না। ইনিশিয়েশন ইজ দ্য প্রিডমিনেন্ট, ডমিনেন্ট বলছে না, প্রিডমিনেন্ট। কেন? এছাড়াও কিন্তু কন্ট্রোল করার জায়গা আছে। আবার বলছি লাইনটা, ইন প্রোক্যারিওটস কন্ট্রোল অফ দ্য রেট অফ ট্রান্সক্রিপশনাল ইনিশিয়েশন ইজ দ্য প্রিডমিনেন্ট সাইড ফর কন্ট্রোল অফ জিন এক্সপ্রেশন। তাহলে এছাড়া কি নেই? অফকোর্স আছে, ট্রান্সলেশন কন্ট্রোল ইজ লেস। কারণ এই করা যায়, ট্রান্সলেশনও করা যায়, কিন্তু সেটা খুব কম প্রয়োগ করার মতো জায়গা, সেখানে সেভাবে করা যায় না। সেই জন্য প্রিডমিনেন্ট জায়গাটা কোনটা না, ইনিশিয়েশন অফ ট্রান্সক্রিপশন। অথবা যদি ট্রান্সক্রিপশন থাকে, ইনিশিয়েশন না থাকে, তাহলে সেটাই কারেক্ট। কী অপশান আসতে পারে? ট্রান্সলেশন আসতে পারে, ট্রান্সক্রিপশন আসতে হবে, ইনিশিয়েশন ট্রান্সক্রিপশন আসতে পারে, তারপরে এলঙ্গেশন অফ ট্রান্সক্রিপশন আসতে পারে, বা ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন আসতে পারে। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এটা ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন হবে। নেক্সট, ইন এ ট্রান্সক্রিপশনাল ইউনিট, ট্রান্সক্রিপশনে কী থাকে? পিএসজিটি, বুঝতে পেরেছো কী কী? প্রমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটার, এটার কথাই বলেছি। তাহলে কি বলছে ইন এ ট্রান্সক্রিপশনাল ইয়েতে কী বলছে? প্রমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেটার, মিনিমাম এই 3টে ইউনিটে থাকবে, 3টে পয়েন্ট। দ্য অ্যাক্টিভিটি অফ আরএনএ পলিমারেজ অ্যাট এ গিভেন প্রমোটার ইজ ইন টার্ন রেগুলেটেড বাই ইন্টারাকশন উইথ অ্যাক্সেসরি প্রোটিন which affect its ability to recognize start sites। কি বললো এখানে? এটাই বলতে চাইছে যে ট্রান্সক্রিপশনাল ইউনিটে ইন কেস অফ প্রোক্যারিওটে আরএনএ পলিমারেজকে আমরা রেগুলেটেড করতে পারবো, মানে তাকে কন্ট্রোলে আনতে পারবো। কি দিয়ে না, তার রিকগনিশন সাইট, তার রিকগনিশন যেন চিনতেই না পারে। প্রোমোটার রিজিয়নের যে টাটা বক্স মনে আছে কি না, ভুলে গেলে তো কিছু করতে পারি না, তাহলে তো মহা মুশকিল। টি মনে করে দেখো, এইখানে এসে বসে, তার আগে একটা রিকগনিশন সাইট থাকে। তো এই দুটো মিলিয়ে বসে এবং আলটিমেটলি প্রোমোটার হচ্ছে এই দুটো মিলিয়ে প্রোমোটার, এবং এখানে অপারেটরের অংশও থাকে, অপারেটর এই মিলিয়ে বসবে, অপারেটর খানিকটা অংশ বসে। যদি এই ব্যাপারে বিস্তৃত জানতে চাও তাহলে 7টা বইটা দেখো, এখানে অত আলোচনা করার সুযোগ নেই। তো ব্যাপার হচ্ছে যে এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা বসবে, জায়গাটা যদি চিনতে না পারে কেমন হয়? মজা হয়। যদি সেখানে বসতে দিতে না দিতে পারি তাহলে কেমন মজা হয়? সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো। কীভাবে করে দিতে পারবো না, সেটার কথাই এখানে বলা হয়েছে। যেটা বলা হয়েছে আবার পড়ো দেখো, ইন এ ট্রান্সক্রিপশনাল ইউনিট দ্য অ্যাক্টিভিটি অফ আরএনএ পলিমারেজ, কী বলা হচ্ছে? একটা ট্রান্সক্রিপশন ইউনিটে দ্য কর্মক্ষমতা
আরএনএ পলিমারেজ অ্যাট এ গিভেন প্রোমোটার দিয়েছে, যে প্রোমোটারকে যে জায়গা দিচ্ছে, ইন টার্ন রেগুলেটেড, যেটা রেগুলেটেড যার দ্বারা রেগুলেটেড করতে পারবো, বাই ইন্টারাকশন অফ অ্যাক্সেসরি প্রোটিন, কি না কোনো একটা অ্যাক্সেসরি প্রোটিন দ্বারা, সেটা হচ্ছে কি রেগুলেটেড, সেইটার কথাই আগে বলছে আই ইনহিবিটর প্রোটিন তৈরি করেছে একটা রিপ্রেসার। এই রিপ্রেসারটা গিয়ে কি করলো না, এই যে অপারেটর, এই অপারেটরে গিয়ে এই রিপ্রেসারটা বন্ড করে বসে আসলো। তাহলে এবার তোমার যে আরএনএ পলিমারেজ সে আর বসতেই পারবে না, তাহলে এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যদি না বুঝতে পারো ভালো করে বুঝে নাও। তাহলে অ্যাক্সেসরি প্রোটিন বলে কিন্তু ছেড়ে দিয়েছে এনসিইআরটি। এবার তুমি বুঝে নাও, অ্যাক্সেসরি প্রোটিন ইজ নাথিং বাট হেয়ার দ্য রেগুলেটরি প্রোটিন, হুইচ ইজ যে রেগুলেটরি প্রোটিন, এটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, সেটাকে আমরা বলবো কি রিপ্রেসার। তাহলে এই রিপ্রেসারটা যদি একবার গিয়ে আটকে যায় তাহলে কিন্তু এইটাকেই বলা হচ্ছে অ্যাক্সেসরি প্রোটিন। ইন টার্ন রেগুলেটেড বাই ইন্টারাকশন উইথ অ্যাক্সেসরি প্রোটিন, কার সঙ্গে? প্রোমোটার ইজ টার্ন, প্রোমোটারকে চিনতেই পারবে না, কিন্তু জুড়বো কোথায় না অপারেটরে জুড়ে দেব। অতএব এনসিইআরটি কিন্তু অত ডিটেলস বলবে না। এই যে এখানে প্রোমোটার, এখানে বলা হয়েছে গিভেন প্রোমোটার, তো প্রোমোটারে কি জোরে অ্যাক্সেসরি প্রোটিন, বলছি ইন্টারাকশন করতে হবে অ্যাক্সেসরি প্রোটিন দ্বারা, হুইচ ইটস অ্যাবিলিটি টু রিকগনাইজ স্টার্ট সাইট, যেখান থেকে শুরু করবে সেই জায়গাটা চিনতেই পারবে না। তাহলে এই যে প্রোমোটার হচ্ছে কি জায়গা দেবে, আর অপারেটরের কাজ কি না একটা সিংহদুয়ার, মানে ওই দরজা খুলে আরএনএ পলিমারেজকে দৌড়তে হবে। দিস রেগুলেটরি প্রোটিন ক্যান অ্যাক্ট বোথ পজিটিভ অ্যাক্টিভেটার্স অ্যান্ড নেগেটিভ রিপ্রেসার। কি বলছে, এই রেগুলেটরি প্রোটিন কিন্তু এখানে ল্যাক অপারেটর ঢোকেনি, এখন কিন্তু জিন এক্সপ্রেশন চলছে, সেই জন্য কিন্তু কমন কথা বলছে। একটা হচ্ছে ইন্ডিউসেবল সিস্টেম, আর একটা হচ্ছে রিপ্রেসেবল সিস্টেম, দুটো সিস্টেমের কথাই বলছে। কন্ট্রোল বাই এ রেগুলেটরি প্রোটিন, কি রেগুলেটরি প্রোটিন? ইন কেস অফ ইন্ডিউসেবল সিস্টেম, ল্যাক অপারেটরের ক্ষেত্রে হচ্ছে ল্যাকটোজ হচ্ছে কি ইন্ডিউসার, আর এর ক্ষেত্রে রিপ্রেসারকে না ট্রিপ্টোফ্যান। তো ট্রিপ্টোফ্যান যদি হয় তাহলে এ হচ্ছে ইন্ডিউসার, এ হচ্ছে রিপ্রেসার, কো-রিপ্রেসার। এবার এখানে বলা হচ্ছে রেগুলেটরি প্রোটিন, এছাড়া এর ক্ষেত্রেও আইজিন থেকে একটা রেগুলেটরি প্রোটিন তৈরি হয়েছে। এই রিপ্রেসারের সময় আইজিন থেকে, এখানে একটা আইজিন থেকে রেগুলেটরি প্রোটিন তৈরি হবে, অথবা বাইরের থেকে আসবে। তো এখানেও এই যখনই আসবে, সে যখন এটাকে আটকে দেবে, কাকে না অপারেটরে গিয়ে বাইন্ড করবে, তখন সে নেগেটিভলি কাজ করবে। ল্যাকটোজের ক্ষেত্রে ভালো করে বুঝি, ল্যাকটোজের ক্ষেত্রে নেগেটিভলি কাজ করবে। তার মানে এইটা গিয়ে এই রেগুলেটরি প্রোটিনটা রিপ্রেসার হিসেবে কাজ করবে এবং তাকে আটকে দেবে, সুইচ অফ করে দেবে। এবং নর্মাল কন্ডিশনে ল্যাক অপারেটরের ক্ষেত্রে সবসময় সুইচ অফ থাকে, আর নর্মাল কন্ডিশনে রিপ্রেসেবলের ক্ষেত্রে সবসময় সুইচ অন থাকে। সেই জন্য বলছি রেগুলেটর প্রোটিন ক্যান অ্যাক্ট বোথ পজিটিভ কী করে হবে না, এর ক্ষেত্রে পজিটিভ হবে, এর ক্ষেত্রে তখন পজিটিভ হবে। কখন না, যদি সেটা না আসে তখন কিন্তু পজিটিভ হিসেবে কাজ করবে, অথবা এখানেও পজিটিভ হিসেবে কাজ করবে রিপ্রেসার প্রোটিন ছাড়া অন্যান্য প্রোটিনে, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। যেমন ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, সাইক্লিক এএমপি, সেই বিস্তৃত আলোচনার মধ্যে আর ঢুকছি না, সেগুলো হচ্ছে আউট অফ সিলেবাস, তবে কিছুটা আলোচনা করব। দ্য অ্যাক্সেসিবিলিটি অফ প্রোমোটার রিজিয়ন, বোঝো প্রোমোটার রিজিয়নে অ্যাক্সেসিবিলিটি অফ প্রোক্যারিওটিক ডিএনএ ইজ ইন মেনি কেসেস রেগুলেটেড, বিভিন্ন জায়গায় মেনি কেসেস রেগুলেট করা বাই দ্য ইন্টারাকশন অফ প্রোটিন উইথ সিকুয়েন্স টার্ম অপারেটর। কি বললো কথাটা? এনসিইআরটি তো এখানে হচ্ছে ভাষার চকচরি করবে, মানে এত সুন্দর করে লিখবে, তোমাকে বুঝতে হবে যে
এই প্রোমোটার রিজিয়নের অ্যাক্সেসিবিলিটি প্রোকেটিক কোষে আমরা রেগুলেটেড করতে পারি, এবং মানে আমরা মানে প্রোকেটিক কোষ রেগুলেটেড করতে পারে কার সঙ্গে না, কোনো একটা ইন্টারাকশন প্রোটিন করবে যার সিকোয়েন্সটা আমরাকে বলবো কি অপারেটর। মানে এই আবার বলছি, অ্যাক্সেসিবিলিটি অফ প্রোমোটার রিজিয়ন অফ এ প্রোকেটিক ডিএনএ ইজ ইন মেনি কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে রেগুলেটেড বাই ইন্টারাকশন অফ প্রোটিন উইথ সিকোয়েন্স টার্ম অ্যাজ অপারেটর। তার মানে এই যে প্রোমোটারে যে এই প্রোমোটার মনে করো, এই প্রোমোটারে কে যুক্ত হবে, আরএনএ পলিমারেজ, মানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই যুক্ত হওয়ার অ্যাক্টিভিটিটা কে দিচ্ছে না, এখানে অপারেটর আছে। এই অপারেটর এখানে যদি ইন্টারাকশন প্রোটিন না হয় তবেই এই প্রোমোটারে যুক্ত হতে পারবে কি আরএনএ পলিমারেজ, তবে কাজ হবে। আর যদি অপারেটরে যুক্ত হয়ে যায় তাহলে এখানে যুক্ত হয়েও কোনো কাজ হবে না, সে যেতেও পারবে না। ঠিক আছে, এই কথাটি এখানে বলা হচ্ছে। তাহলে প্রোমোটার হচ্ছে কি, যে না ইন্টারাকশন করে একটা প্রোটিনের সঙ্গে, সেটা হচ্ছে রেগুলেটর প্রোটিন, এবং সেটাই দ্বারা রেগুলেটর হয়। দ্য প্রোমোটার রিজিয়ন ইজ অ্যাডজাসেন্ট টু অপারেটর রিজিয়ন। তাহলে এই হচ্ছে অপারেটর রিজিয়ন ইজ অ্যাডজাসেন্ট টু প্রোমোটার রিজিয়ন, তারপরেই থাকে অপারেটর রিজিয়ন, তারপরে থাকে স্ট্রাকচারাল জিন। কি জেড ওয়াই, সিকোয়েন্সগুলো কিন্তু ভুল করো না, কিন্তু জেড ওয়াই এ, ঠিক আছে। এইবার মনে রাখবে এবিসিডির জেড হচ্ছে প্রথম অক্ষর, শেষ অক্ষর, অর্থাৎ ওইটা আগে, তারপরে ওয়াই, আর এই হচ্ছে প্রথম অক্ষর, সেই জন্য সে পিছনে। জেড ওয়াই মানে শেষ থেকে পড়ছি, জেড ওয়াই শেষ থেকে পড়ছি, আমি তো এইভাবে মনে রাখি, জেড ওয়াই শেষ থেকে পড়ছি, আর এ যেহেতু প্রথম অক্ষর ওটা শেষে, তাহলে জেড ওয়াই এ বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম সে তৈরি করবে পলিসিস্টেটিক। এ কি মেমোরি দিয়ে তৈরি করবে, এটা হচ্ছে ল্যাক পারমিয়েজ, মানে ল্যাকটোজ পারমিয়েজ। ল্যাকটোজকে কী করবে, এটা হচ্ছে একটা মেমব্রেন প্রোটিন তৈরি করবে, মানে মেমব্রেনের মধ্যে এই মেমব্রেনের মধ্যে আমরা জানি প্রোটিন থাকে, মেমব্রেন প্রোটিন। এখনও যদি আমার এইসব একে বোঝাতে হয় তাহলে কিছু করার নেই, এগুলো থাকে হচ্ছে তোমার কি বলে লিপিড। তাহলে এই মেমব্রেন প্রোটিনের মধ্যে দিয়ে ল্যাকটোজকে অ্যাক্সেসিবিলিটি করবে, ল্যাকটোজ কোষের ভেতরে প্রবেশ করবে, এর কাজটা। আর ট্রান্স অ্যাসিটাইটেজ মানে হচ্ছে এর কাজ হচ্ছে সম্ভবত যেটা বলছে ল্যাকটোজকে গ্লুকোজে, আবার কেউ বলছে না অ্যাসিটাইল গ্রুপ ল্যাকটোজ চেঞ্জ করা হয়। যাই হোক, তো প্রোমোটার রিজিয়ন ইজ অ্যাডজাসেন্ট টু, আবার ভুল বলছি, অপারেটর রিজিয়ন ইজ অ্যাডজাসেন্ট টু প্রোমোটার এলিমেন্টস in most operon, বেশিরভাগ অপারেটর ক্ষেত্রে, and in most cases the sequence of the operator bind repressor protein। এতক্ষণ পরে পরিষ্কার করে বলে দিল এনসিআরটি। তাহলে অপারেটর বাইন্ড করবে কার সঙ্গে, রিপ্রেসার প্রোটিনের সঙ্গে। ইচ অপারেটর হ্যাজ ইটস স্পেসিফিক অপারেটর অ্যান্ড স্পেসিফিক রিপ্রেসার। দারুণ কথা বলেছে। প্রত্যেকটা অপারেটর দেখো, অপারেটরের পার্ট হচ্ছে কিন্তু হচ্ছে অপারেটর, অপারেটরের পার্ট হচ্ছে প্রোমোটার, অপারেটরের পার্ট হচ্ছে স্ট্রাকচারাল জিন। আর স্পেসিফিক রিপ্রেসার, এই যে রিপ্রেসার কিন্তু অন্য জায়গার থেকে আসছে, সে কিন্তু সাধারণত অপারেটরের মধ্যে থাকে না, কিন্তু এনসিআরটির ডায়াগ্রামে কিন্তু এটা একসঙ্গে দেখানো হয়েছে, সেটা তো আমি আসছি পরে। তাহলে কী বলছে, যেমন কী হচ্ছে অপারেটর, ইচ অপারেটর হ্যাজ স্পেসিফিক অপারেটর, নির্দিষ্ট অপারেটর থাকবে নির্দিষ্ট স্পেসিফিক রিপ্রেসারের জন্য। যেমন ল্যাক রিপ্রেসারের জন্য থাকবে হচ্ছে নির্দিষ্ট অপারেটর ল্যাক। ফর এক্সাম্পল, এবার আসছি ল্যাক অপারেটর ইজ প্রেজেন্ট অনলি ইন ল্যাক অপারেটর, ঠিক, অ্যান্ড ইট ইন্টারাক্টস স্পেসিফিক্যালি উইথ ল্যাক রিপ্রেসার অনলি। তা ল্যাক রিপ্রেসার সঙ্গে সে কী করবে না, ইন্টারাক্ট করবে। এবার ঢুকছি ল্যাক অপারেটর, যেটা আমাদের সিলেবাসে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রাঙ্কোইস জেকব সঙ্গে পড়তে হবে। ইনি জেনেটিক্সের সায়েন্টিস্ট ছিল, জেনেটিসিস্ট,
অ্যান্ড এ বায়োকেমিস্ট, বায়োকেমিস্ট কি, জ্যাক মোনার্ড, জেকব অ্যান্ড মোনন। জেকব হচ্ছে জেনেটিসিস্ট, মোনার্ড হচ্ছে বায়োকেমিস্ট, মনে রেখো কিন্তু। ওয়ার দ্য ফার্স্ট ইলুসিডেট, এটা কি ইলুসিডেট করেছে, ট্রান্সক্রিপশনালি রেগুলেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে লাইনটা। তারা কিন্তু ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে রেগুলেশন করা যায় ল্যাকোপেরন, তার ব্যাখ্যা করেছিলেন। তাহলে এফ জেকব অ্যান্ড জে মোনার্ড এরা কি করেছিলেন, প্রপোজ ওপেরন ইন কোন সালে, 1961, পাস্তুর ইনস্টিটিউট, প্যারিস, ফ্রান্সের মধ্যে, ফ্রান্সের যে পাস্তুর এসে অফ দ্য ল্যাক অপেরন কার ইকোলাইয়ের উপরে করেছিল, এবং নোবেল প্রাইজ পেয়েছিল ফিজিওলজিতে 1965-এ। একটু এক্সট্রা নলেজ, এটা কিন্তু এনসিআরটিতে নেই, তবুও একটু জানা দরকার, সেই জন্য দিয়ে দিলাম। কোশ্চেন কিন্তু পড়েছিল তোমার হচ্ছে এমসে পড়েছিল এখান থেকে। নেক্সট, ইন ল্যাক অপেরন, হেয়ার ল্যাক রেফার্স কি, ল্যাকটোজ আমি জানি। এ পলিসিস্টনিক স্ট্রাকচারাল জিন কে কে জেড ওয়াই এ ইজ রেগুলেটেড বাই কমন প্রোমোটার। কি বলছে, কমন প্রোমোটার, কমন অপারেটর অলসো, অ্যান্ড তাহলে জেড ওয়াই এ, যেটা বলা হচ্ছে কি, এগুলো কন্ট্রোলিং এরিয়া, আর রেগুলেটরি এরিয়া হচ্ছে আই, ইনহিবিটার রেগুলেটরি এরিয়া, নট ইন্ডিউসার। এটা হচ্ছে রেগুলেশনে, কিন্তু এইখানে রেগুলেটরি জিন বলা হচ্ছে কমন। এই যে এখানে বলা হচ্ছে, দেখো সাংঘাতিক কথা বলেছে, রেগুলেটরি জিন কার কথা বলা হচ্ছে একবার কিন্তু বলছে না, সম্ভবত এনসিআরটি এই আই এর কথা বলা হচ্ছে। কারণ রেগুলেটরি জিন একমাত্র ইনহিবিটর তৈরি করছে, ইনহিবিটর তৈরি ইনকজ অফ ল্যাক অপেরনে। তাহলে কী বলা হচ্ছে, ইন ল্যাক অপেরন, হেয়ার ল্যাক রেফার্স টু ল্যাকটোজ, এই পলিসিস্টনিক স্ট্রাকচার জিন কী আছে, জেড ওয়াই এ ইজ রেগুলেটেড, এগুলো রেগুলেট করা হয় বাই কমন প্রোমোটার অ্যান্ড অপারেটর, যেটা নেই লেখা, অ্যান্ড রেগুলেটর জিন বলতে আই জিনকে বলা হচ্ছে, এখানে কমন কথাটা ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু আসলে অপরণের সঙ্গে যুক্ত থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই রেগুলেটর এরিয়াটা, ঠিক আছে। এইবার আমি বাধ্য হলাম এখানে প্রোমোটার বসিয়ে এর সঙ্গে যুক্ত করে দিতে। অ্যাকর্ডিং টু এনসিআরটি, সাচ অ্যারেঞ্জমেন্ট ইন ব্যাকটেরিয়া ইজ রেফার্ড টু অপেরন। ব্যাকটেরিয়াতে এগুলোকে বলা হয় অপেরন। আলটিমেটলি কিন্তু রেগুলেটর মানে আই জিন কিন্তু পড়ে না অপেরনের মধ্যে, বারবার বলছি, কিন্তু এনসিআরটিতে যা বলছে সেটা তোমাকে মেনে নিতে হবে। এনসিআরটি যাই বলুক, কারণ এনসিআরটিতে ভুল ছাপানো আছে, এরকম অনেক জায়গা আছে, আজকেই আমি দেখিয়ে দেবো ভুল ছাপানো। নেক্সট, টু নেম ফিউ সাচ এক্সাম্পল, আরও কী ল্যাক অপেরন ছাড়া, যেমন ল্যাক অপেরন, ল্যাকটোজ ডাইস্যাকারাইড, ল্যাকটোজ অপেরন, ল্যাকটোজ, টিআরপি অপেরন মানে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড, অ্যারা অপেরন অ্যারাবিনোজ সুগার, হিস্ট অপেরন মানে হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড, ভ্যাল অপেরন মানে ভ্যালিন। এই কটা কিন্তু এনসিআরটিতে আছে, বলা আছে। একমাত্র ল্যাক অপেরনটার উপরে প্রচুর কাজ হয়েছে, ট্রিপ্টোফ্যান উপরে প্রচুর কাজ হয়েছে। এই ল্যাক অপেরন হচ্ছে ইন্ডিউসেবল অপারেটর সিস্টেম জিন এক্সপ্রেশন, আর ট্রিপ্টোফ্যান অপেরন হচ্ছে রেপ্রেসেবল জিন এক্সপ্রেশন। The lac operon consists of a regulatory gene, the I gene. Here, the term I does not refer to inducer হিসেবে কাজ করছে না, rather it is derived for the inhibitor হিসেবে কাজ করছে, and 3 structural gene। দেখো কি বলছে, in lac operon consist of 1 regulator gene, তার মানে এখানে ল্যাক অপেরনের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছে রেগুলেটর জিনকে, ভালো করে বুঝে নাও, আই জিন পরিষ্কার বলে দিল, এবং আগে বলেছে প্রোমোটারকেও ঢুকেছে। তাহলে একদম পরিষ্কার ব্যাপারটা বুঝে নাও, এই প্রোমোটার গেল, এই আই জিন গেল, আবার এই প্রোমোটার আসলো, এই অপারেটর আসলো,
এই স্ট্রাকচারাল জিন আসলো জেড ওয়াই এ, এটা হচ্ছে 5'3', এই কথাটা বলে যাচ্ছে 3 স্ট্রাকচারাল জিন জেড ওয়াই এ। তাহলে আসলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ইনহিবিটার যে রেগুলেটর সেটা আউট অফ ওপেরন থাকে। এখানে কিন্তু ওপেরনের মধ্যে আছে, কিন্তু খবরদার ভুল করো না যে আমরা তখন জেনে এসেছি, ও বাংলা বইতেও তাই লেখা আছে, বিভিন্ন বইতে তাই লেখা আছে, হ্যাঁ ওগুলো ভুল লেখেনি, কিন্তু এখানে এটা মেনে নিয়েছে। দ্য আই জিন কোডস ফর রিপ্রেশার, কী কোডস করে না, রিপ্রেশারকে কোডস করে অফ ল্যাক অপেরন। তাহলে আই জিন থেকে রিপ্রেশার প্রোটিন তৈরি করবে, যেটা কি করবে না বাধা দেবে। দ্য জেড জিন কোডস ফর কার, বিটা গ্যালাক্টোসের বিটা গল, হুইচ ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য হাইড্রোলাইসিস অফ ডাইস্যাকারাইড ল্যাকটোজ ইন্টু মনোমেরিক ইউনিট। মনোমেরিক মানে মনোমেরিক মানে একক গ্ল্যাক্টোসাইড আর গ্ল্যাক্টোজ অ্যান্ড গ্লুকোজ। ক্লিয়ার হচ্ছে? মনোমেরিক নট ডাইমেরিক, মানে ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইডে পরিণত করেছে। ওকে। ওয়াই জিন কোর্স ফর পারমিয়েসকে কোর্স করে, এটা হচ্ছে আমি লিখে দিলাম মেমব্রেন প্রোটিন। এখানে বলছে হুইচ ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ ল্যাকটোজ ইনটু সেল। এনসিআরটির বই বার করবে, এখানে প্রিন্টিং মিস্টেক কথাটা লেখা আছে, দেখবে এখনও পর্যন্ত লেখা আছে যে ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ বিটা গ্লাইকোসাইডেজ, এই কথাটা লেখা আছে, এই কথাটা লেখা আছে পারমিবিলিটি অফ, এরকম এই কথাটা নেই, পারমিবিলিটি অফ দ্য সেল টু বিটা গ্যালাক্টোজ। আর বিটা গ্যালাক্টোসাইডের পারমিবিলিটি করবে, বিটা গ্যালাক্টোজ তো কোষের মধ্যেই তৈরি হয়, ভালো করে বুঝে নাও। এনসিআরটিতে কী লেখা আছে, কেন লেখা আছে, এখনও আছে ভুল, মেল করা হয়েছে, কিন্তু যখন এরা করে সারিয়ে দেবে, হয়তো এবার প্রিন্ট করলে সারাবে। তাহলে কী লেখা আছে এখানে, লেখা এনসিআরটি লেখা আছে ওয়াই জিন কোডস ফর পারমিয়েজ হুইচ ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ দ্য সেল টু বিটা গ্যালাক্টোসাইডেস। কখনই হতে পারে না, কারণ ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ ল্যাকটোজ অফ দ্য সেল, কারণ এই পারমিবিলিটি বিটা গ্যালাক্টোসাইডের তখনই হবে ল্যাকটোজ প্রবেশ করলে কোষের ভেতরে বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই ভুলটাকে সারিয়েই নিও বইতেও। কিন্তু ব্যাপার হচ্ছে যে কোশ্চেনটা এখান থেকে যদি করে তাহলে বিপদ, মানে মহা বিপদ। এখনও যে মানে কয়েক বছর ধরে এই ভুলটা চলছে। দ্য এ জিন এনকোডস ট্রান্স অ্যাসিটাইটেস। সায়েন্টিস্ট থট, বিজ্ঞানীদের মতামত কি না, কনভার্টস গ্ল্যাকটোজ ইনটু গ্লুকোজ, কিন্তু আলটিমেটলি এর ফাংশন এখন মতো যায় না, ট্রান্সফার অ্যাসিটাইল গ্রুপ টু বিটা গ্যালাক্টোসাইডেস ফ্রম অ্যাসাইল কোয়ে। এটাও কিছু কিছু মত। হেন্স অল দ্য থ্রি জিন প্রোডাক্ট, কী কী জিন প্রোডাক্ট বলতে পারবে? বিটা গল, বিটা গ্যালাক্টোসাইডেস, ল্যাক পারমিয়েজ অ্যান্ড ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে এই থ্রি প্রোডাক্টস ইন ল্যাক অপেরন আর রিকোয়ার্ড ফর মেটাবলিজম অফ ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজের মেটাবলিজমের জন্য কাকে দরকার? তিনটে জিন প্রোডাক্টের দরকার। তিনটে জিন প্রোডাক্টই হচ্ছে এনজাইম, তার মধ্যে মেইন এনজাইমকে বিটা গ্যালাক্টোসাইডেস, সে কী করবে? ল্যাকটোজকে মেটাবলাইজ করবে, মেটাবলাইজ করে কী করবে না একে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। যদি বলা হয় এটা কী ধরনের মেটাবলিজম, ক্যাটাবলিজম না অ্যানাবলিজম? কী বলবো? ক্যাটাবলিক, কারণ বিগ ম্যাক্রো থেকে মাইক্রো তৈরি করছে, মাইক্রো থেকে ম্যাক্রো তৈরি হলে সেটা কি হয় না অ্যানাবলিজম। ইন মোস্ট আদার অপারেন্ট, দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন করে দিতে পারে, এই যে মেটাবলিজমটা কী টাইপের। ইন মোস্ট আদার অপারেন্ট অ্যাজ ওয়েল the genes present in operon are needed together to function in the same
অর রিলেটেড মেটাবলিক পাথওয়ে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একই রকমই হয় একদম, অথবা এর মোটামুটি কাছাকাছি ধরনের হয়। ফিগার 6.14-এ আমরা যাই। এটা হচ্ছে এনসিইআরটির ডায়াগ্রাম, এটাকে তোমাকে ভালো করে দেখতে হবে, ভালো করে বুঝতেই হবে। এখানে যে অপারেন্টটা বলছে, টোটালটাকে অপারেন্ট বলছে, আসলে অপারেন্টটা হচ্ছে এইখান থেকে শুরু করে এইটা। যাই হোক, আমাদের কিছু করার নেই, এনসিইআরটি বলছে যখন। এই প্রোমোটারটা হচ্ছে আই ইনহিবিটার জিনের। সে কি তৈরি করে? সে সবসময় রিপ্রেসার তৈরি করে এমআরএনএ, রিপ্রেসার প্রোটিন তৈরি করে। এবং সেই রিপ্রেসার প্রোটিন কি কার সঙ্গে অ্যাফিনিটি? না অপারেটরের সঙ্গে অ্যাফিনিটি। তো অপারেটরের সঙ্গে অ্যাফিনিটি হলে কী হবে? সবসময় লেগে থাকবে। অতএব কোনো সময় কিন্তু এই তিনটের থেকে কোনো এনজাইম তৈরি হবে না। তাহলে নর্মাল কন্ডিশনে, নর্মাল অবস্থায়, ইন অ্যাবসেন্স অফ ইন্ডিউসার, মানে ল্যাকটোজ নেই, নর্মাল অবস্থায় কি করবে না? রিপ্রেসার বাইন্ডস টু দ্য অপারেটর রিজিয়ন অ্যান্ড প্রিভেন্টস আরএনএ পলিমারেজ ফ্রম ট্রান্সক্রাইবিং দ্য অপারেন্ট। তাহলে এখান থেকে আরএনএ পলিমারেজ বাধা এসে ট্রান্সক্রাইব করতে পারবে না এবং এখান থেকে প্রোটিনও তৈরি হবে না। ক্লিয়ার হলো? তাহলে এটা একটা এমআরএনএ, দিস ইজ এমআরএনএ, এটা ভুল করো না, এমআরএনএ, ঠিক আছে? এবার তাহলে নর্মালি সুইচ অফ অবস্থা থাকবে সবসময়ের জন্য, সুইচ অফ। কারণ গ্লুকোজ যদি পায় তাহলে ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন আর হচ্ছে সাইক্লিক এএমপি, এই দুটো বাইন্ড করতে পারে যদি, এবং এটা কি ক্যাটাবোলাইট বাইন্ডিং সাইট, ক্যাটাবলিক বাইন্ডিং সাইট এই এখানে থাকে, এটা পরে একটু দেখব। এখানে এই দুটো গিয়ে জয়েন করতে পারে, তবেই কিন্তু আরএনএ পলিমারেজ এগোতে পারে। কিন্তু এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এগোনোর কথা বলছি, কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে ইনডিউসার আছে কি নেই তার উপর ডিপেন্ড করে। এবার নেক্সট সুইচ অন কী করে হবে না? যদি এবার দেখা গেল যে আমি ইনডিউসার দিয়েছি ল্যাকটোজ, তাহলে এ কী করছে? ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আগে কি ছিল? এই রিপ্রেসারটা অ্যাক্টিভ অবস্থায় ছিল, সেই জন্য বাইন্ড করেছে এখানে বাইন্ড করে গেছে। আগে হচ্ছে রিপ্রেসার অ্যাক্টিভ অবস্থায় ছিল, সেই জন্য বাইন্ড করেছে এখানে অপারেটর। এখানে কি না ল্যাকটোজ যেই এসছে, মানে গ্লুকোজ নেই, বাধ্য হয়ে ল্যাকটোজ এসছে, কার সাহায্যে? পারমিয়েজ সাহায্যে। আলটিমেট কী হয় জানো তো? এই বিটা গ্ল্যাকটোসাইড এনজাইমটা কোষে অলরেডি থাকে এবং এ তোমার ল্যাকটোজকে ল্যাকটোজে পরিণত করে। কি অ্যালোল্যাকটোজ? কোষেটা আসতে পারে অ্যালোল্যাকটোজ, মনে রেখো, অ্যালোল্যাকটোজ ইজ দ্য মেইন ইন্ডিউসার। এবং একই এনজাইম থেকেই তৈরি হয়, বিটা গ্ল্যাকটোসাইড দিয়ে তৈরি হয়। যদি বলি তাহলে গ্লুকোজ ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ, এই এনজাইমটা এখানে রাখলাম, ভালো করে বোঝো। আবার এই এনজাইমটাই আবার এইখান থেকে তৈরি হবে হচ্ছে, এটা পরবর্তীতে ভাঙবে, ঠিক আছে? ভেঙে কী করবে? এই একই এনজাইম এখানে কাজ করবে, ভেঙে তৈরি করবে গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজ। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজে কিন্তু দুটো ফাংশনই করে, ল্যাকটোজ থেকে অ্যালোল্যাকটোজ, আবার ল্যাকটোজ থেকে গ্ল্যাকটোজ গ্লুকোজ, মনে রেখো। তাহলে এটা কি হচ্ছে? আবার ফিরে আসলাম এখানে। তাহলে যখন রিপ্রেসার প্রোটিন আসছে সে তো বাইন্ড করার কথা, কিন্তু ইন্ডিউসার হিসাবে ল্যাকটোজ এসে গেছে। এটা ল্যাকটোজ, এই যে হলুদ রঙের, এটা ল্যাকটোজ বাইন্ড করলো, এই কনফিগারেশন চেঞ্জ করলো, এ আর এই অপারেটর বাইন্ড করতে পারলো না, আরএনএ পলিমারেজ বাইন্ড করেছে, বাইন্ড করে সরাসরি গেছে, এখান থেকে কি হলো না এমআরএনএ তৈরি করেছে। তাহলে ট্রান্সক্রিপশনের লেভেলে, ও আমি এখানে এমআরএনএ লিখছি না, এটা তো ডিএনএ হবে, সরি, এটা হচ্ছে ডিএনএ, আমি তখন ভুল লিখেছি, ডিএনএ। প্রোমোটার অপারেটর সবসময় এখানে থাকবে, ডিএনএ থাকবে। তাহলে এখানে কী হবে না এমআরএনএ তৈরি করবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5' to 3' কাজ করবে। আর এখানে যেটা তৈরি হবে এমআরএনএ 5' to 3'।
আর এখানে টেমপ্লেট হিসেবে কাজ করেছে কি 3' টু 5', মনে রেখো 3' টু 5' হচ্ছে ডিএনএ থেকে টেমপ্লেট হিসেবে কাজ করেছে এবং কোড করেছে কাকে 5'3', সেই হিসেবে কিন্তু এমআরএনএ এসছে 5'2 3'। তো এই 5'2 এবার কি হবে না বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাক পারমিয়েজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ, এইটা তৈরি হলে পরে তাহলে কমপ্লিট, তাহলে সুইচ অন হয়ে গেল। সুইচ অন হয়ে গেল, ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো। ইন প্রেজেন্স অফ ইন্ডিউসার, দ্যাট ইজ ল্যাকটোজ। নেক্সট, ল্যাকটোজ, মেইনলি অ্যালোল্যাকটোজ ইজ দ্য সাবস্টেট। কার সাবস্টেট? এনজাইম গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ। ভালো করে বলছো, ল্যাকটোজ ইজ দ্য সাবস্টেট ফর এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেজ অ্যান্ড ইট মানে ল্যাকটোজ রেগুলেট সুইচিং অন অ্যান্ড অফ দ্য অপেরন। যদি সুইচিং অন হবে মানে ল্যাকটোজ ঢুকবে, সুইচিং অফ হবে মানে ল্যাকটোজ বেরিয়ে তো যাবে না, ল্যাকটোজ থাকবে না। ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ দ্য ল্যাক অপারেন্ট সুইচ অফ মানে কখনোই বিটা গ্যালাক্টোসাইডেজ এন্ড আদার্স এনজাইম কখনোই তৈরি হবে না, আর ল্যাকটোজ থাকবে। আসলে ঘটনাটা কি দেখো, তুমি ওই প্রথমে বলছিলাম তুমি চিকেন খেতে ভালোবাসো, অতএব তোমার কিন্তু চিকেনটাকে হজম করার জন্যই কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেশন হবে। তুমি খাওনি, তুমি কার্বোহাইড্রেট খাওনি, তাহলে সেখানে কি কার্বোহাইড্রেট এনজাইম সিক্রেশন করবে না? ডিএনএ তখন চিনে গেছে, তাকে কিন্তু হ্যাঁ কিছু অল্প পরিমাণ হয়তো হতে পারে, কিন্তু মেইন ফাংশন করার জন্য কিন্তু তখন সুইচ অফ অবস্থায় থাকবে। কি তুমি যদি চিকেন খেয়ে যাও, আসলে আমরা খাই কি, আমরা সবগুলো মিলিয়ে খাই বলে আমাদের সমস্ত এনজাইম কিন্তু তখন কাজ করছে। কিন্তু একজন যদি শুধু চিকেন খায় কন্টিনিউস, তাহলে কি তার প্রোটিওলাইটিক এনজাইমগুলো সিক্রেশন করবে। তাহলে কি তখন সুইচ অন করাচ্ছে কে? প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিন এনজাইমের মানে সুইচ অন করাতে সাহায্য করছে কে না চিকেন প্রোটিন। চিকেন প্রোটিন তখন ইন্ডিউসার। তাহলে আদার্স যে অ্যামোলাইটিক লাইপোলাইটিক প্রোটিন সেগুলো ফাংশনলেস। মানে আমি একটু উদাহরণ বলছি। তো সেই জন্য এখানে যে ল্যাকটোজ এটা সাবস্ট্রেট হিসেবে কাজ করবে কার? বিটা গ্যালাক্টোসাইডেজের। এবং এই ল্যাকটোজই কিন্তু ইন্ডিউসার, সেই কিন্তু রেগুলেট করবে ল্যাক অপারেন্ট সুইচ অন থাকবে না অফ থাকবে। যদি প্রবেশ করে সুইচ অন, আর যদি না থাকে সুইচ অফ। সো ইট টার্মস ইন্ডিউসার। তাহলে ইন্ডিউসার কাকে বলছি? ল্যাকটোজকে বলছি। ইন দ্য অ্যাবসেন্স অফ এ প্রেফার্ড কার্বন সোর্স, ভালো করে বোঝো, ইন অ্যাবসেন্স অফ এ প্রেফার্ড কার্বন সোর্স মানে প্রেফার কার্বন ফুড সাচ এজ গ্লুকোজ। যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে, তার মানে গ্লুকোজ প্রেজেন্ট থাকলে কোনো দরকার নেই, ওর তো গ্লুকোজ খাবার তো পেয়েই গেছে, আর কেন এনজাইম তৈরি করবে? ঠিক আছে, সেরকম বলছি ইন অ্যাবসেন্স অফ প্রেফার্ড কার্বন সোর্স। প্রেফার্ড কার্বন কেন? ভালো করে বুঝে নাও, গ্লুকোজ ইজ দ্য প্রেফার্ড, মোস্ট প্রেফার্ড সোর্স সাচ এজ গ্লুকোজ। ইফ ল্যাকটোজ ইজ প্রোভাইডেড, যদি ল্যাকটোজ প্রোভাইড করা হয়, অ্যাবসেন্ট গ্লুকোজ ল্যাকটোজ প্রোভাইড করা হলো ইন দ্য গ্রোথ মিডিয়াম অফ ব্যাকটেরিয়া, যদি গ্রোথ মিডিয়াম প্রোভাইড করা হয়, দ্য ল্যাকটোজ ইজ ট্রান্সফার্ড ইনটু দ্য সেল, ট্রান্সপোর্ট ইনটু দ্য সেল থ্রু দ্য অ্যাকশন অফ পারমিয়েজ। তাহলে পারমিয়েজ তাকে নিয়ে যাবে। রিমেম্বার, এ ভেরি লো লেভেল এক্সপ্রেশন অফ ল্যাক অপেরন হ্যাজ টু প্রেজেন্ট ইন দ্য সেল অল টাইম, আদারওয়াইজ ল্যাকটোজ ক্যান নট এন্টার দ্য সেল। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। মনে রেখো যে খুব কম পরিমাণে হলেও কিন্তু ল্যাকটোজ কিন্তু ক্রমশ প্রবেশ করতে থাকে, খুব অল্প পরিমাণে হলো। তা না হলে একদম যখন গ্লুকোজ থাকবে না তখন কিন্তু ল্যাকটোজ আর ঢোকাতে পারবে না। দ্য ল্যাকটোজ দেন ইনডিউস দ্য অপেরন ইন দ্য ফলোইং ম্যানার, তখন সে নিম্নলিখিতভাবে করবে। দ্য রিপ্রেশন অফ দ্য অপেরন ইজ সিনথেসাইজড অল দ্য টাইম কনস্টিটিউটিভলি। তাহলে এখানে কনস্টিটিউটিভলি কে? রিপ্রেশার from Izin. In case of lack of operon, constitutively or housekeeping gene কে কোশ্চেন করে দিতে পারে। ইন ল্যাক অপেরনে হাউসকিপিং জিন কাকে বলছি আমরা? আইজিন। কনস্টিটিউটিভ জিন কাকে বলছি? আইজিন। স্মার্ট জিন কাকে বলছি? কাকে বলবো? জেড জিন।
কাকে বলবো? এ জিন। কাকে বলবো? ওয়াই জিন। দেখো আই জিনও কিন্তু ওর প্রোমোটার আলাদা, তাহলে ওটা স্ট্রাকচারাল জিন। অন্য একটা পার্টের ক্ষেত্রে, অন্য একটা অপারেশনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে এখানে তো কন্টিনিউয়াস অপারেশন দেখাচ্ছে, তাহলে একই ওপেরনে কমন রেগুলেটর কমন ইয়ে থাকে না সাধারণত, কিন্তু এনসিআরটি কিন্তু বলে দিয়েছে বারবার, খেয়াল রেখো। দেখো জিন এক্সপ্রেশন রেগুলেশন খুব ইজি কথা, খুব সোজা কথা, কিন্তু এনসিআরটিকে তুমি যদি ফলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে। দ্য রিপ্রেসার প্রোটিন binds to the operator region of the operon and prevents RNA polymerase from the transcribing the operon। ঠিক আছে, যা বলে এসছি এতক্ষণ, যে প্রিভেন্ট করে দেবে যখন অপারেটর রিজিনে রিপ্রেশন প্রোটিন বাইন্ড করবে তখন কিন্তু আর আরএনএ পলিমারেজ যুক্ত হতে পারবে না। ইন দ্য প্রেজেন্স অফ ইন্ডিউসার দ্যাট ইজ ল্যাকটোজ, সাচ এজ ল্যাকটোজ অর অ্যালোল্যাকটোজ, ল্যাকটোজ অ্যান্ড অ্যালোল্যাকটোজ দুটো বললো এনসিআরটি, আর কিছু বললো না। এখান থেকে প্রশ্ন আসতে পারে অ্যালোল্যাকটোজটা তৈরি হয় কোন এনজাইমের দ্বারা? উত্তর দিতে হবে বিটা গ্যালাক্টোসাইডেজের দ্বারা। মেইন ইন্ডিউসার কে? অ্যালোল্যাকটোজ না ল্যাকটোজ? তখন বলতে হবে অ্যালোল্যাকটোজ। অপশানে কী আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে কি বলছে? ইন দ্য প্রেজেন্স অফ অ্যান ইন্ডিউসার সাচ এজ ল্যাকটোজ অর অ্যালোল্যাকটোজ দ্য রিপ্রেসার ইজ ইনঅ্যাক্টিভেটেড by interaction with inducer. Okay, this allows RNA polymerase access to the promoter, প্রোমোটারের সঙ্গে যুক্ত হবে and transcription proceed, এবং ট্রান্সক্রিপশন শুরু হবে, যেটা আগের চিত্র দেখিয়েছি। আগের চিত্রের পরের পার্ট, নিচের পার্ট। এসেন্সিয়াল রেগুলেশন অফ ল্যাক অপেরন ক্যান অলসো বি ভিজুয়ালাইজড অ্যাজ রেগুলেশন অফ এনজাইম সিনথেসিস বা ইট সাবস্ট্রেট। তাহলে এটা আমরা দেখতে পারি এনজাইম সিনথেসিস কার দ্বারা হচ্ছে না, সাবস্ট্রেট প্রবেশ করছে, তারপরে কিন্তু এনজাইম সিনথেসিস হচ্ছে। সাবস্ট্রেট প্রবেশ না করলে কোষের মধ্যে এনজাইম সিনথেসিস হয় না। ঠিক আছে। গ্লুকোজ অর গ্লাকটোজ ক্যান নট অ্যাক্ট অ্যাজ ইন্ডিউসার। কেন ইন্ডিউসার হিসাবে? এ তো ফুড, তাহলে এর তো ইন্ডিউসার দরকার নেই। ফুড থাকলে সুইচ অফ থাকবে, ফুড যখনই পাবে তখন সুইচ অফ থাকবে, তখন ল্যাক অপেরনে আর বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করার দরকার নেই। কারণ বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে কিসের জন্য? ল্যাকটোজকে ভেঙে এই দুটো তৈরি করতে হবে। এই খাদ্যই যদি তৈরি হয়ে যায়, মনে করো তুমি অ্যামাইনো অ্যাসিড পেলে, তো তোমার কি ফটোলাইটিক এনজাইম কি আর দরকার হবে? দরকার হবে না, সরাসরি কোষে ঢুকে যাবে অ্যামাইনো অ্যাসিড। তুমি গ্লুকোজ পেলে, তোমার কি অ্যামাইলোলাইটিক এনজাইম দরকার হবে? আর অ্যামাইনো অ্যাসিড পেলে প্রোটিওলাইটিক এনজাইম দরকার হবে না। তো এটা প্রোটিওলাইটিক এনজাইম দরকার নেই, এটা হচ্ছে একক ইউনিট, অতএব এ সেলে ঢুকে যাবে। গ্লুকোজ হচ্ছে ইউনিট, অতএব সেলে ঢুকে যাবে। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল এ হচ্ছে ইউনিট, সরাসরি কোষ নেবে। তাহলে কখন এনজাইম দরকার হবে না, এর থেকে কমপ্লিকেটেড ফুড যদি থাকে তবে। ক্লিয়ার? রেগুলেশন অফ ল্যাক অপেরন বাই দ্য রিপ্রেসার প্রোটিন ইজ রেফার টু নেগেটিভ রেগুলেশন। প্রথমেই বলে এসেছি। তাহলে রেগুলেশন অফ ল্যাক অপেরন কার দ্বারা হচ্ছে? রিপ্রেসার প্রোটিন। কে তৈরি করছে? আই বা রেগুলেটর জিন। তাহলে এটা হচ্ছে নেগেটিভ রেগুলেশন, অর্থাৎ সুইচ অফ। তাহলে সুইচ অন কে করে? এখানে প্রশ্ন। সুইচ অন করবে হচ্ছে কে? ল্যাকটোজ। এছাড়াও যদি নেগেটিভ বলা হয়, নেগেটিভ রেগুলেশন করছে কে? রেগুলেটর। তাহলে পজিটিভ রেগুলেশন কে করবে? তখন কিন্তু ল্যাকটোজ যেমন হবে সেরকম কিন্তু এরকম হবে যে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন এবং সাইক্লিক এএমপি, এই দুটো কিন্তু আসতে পারে। এগুলো আউট অফ এনসিআরটি, কিন্তু এই কথা টার্মগুলো কিন্তু মনে রেখো। যদি বাই চান্স অপশানে চলে আসে যে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন মানে সুইচ অন করার পজিটিভ রেগুলেশন ইন ল্যাক অপেরন, যদি বলা হয় অপশনে যদি এরকম থাকে ল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ, কমা দিয়ে ল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ, প্রোটিন কী বলে, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, সাইক্লিক এএমপি, আরেকটা অপশন থাকলো গ্লুকোজ, ল্যাকটোজ, তাহলে কিন্তু চারটে অপশন যেটা থাকবে সেটাই কারেক্ট হবে।
বুঝতে পারছো তো? আবার যদি সুইচ অফ অবস্থায় থাকে তখন কিন্তু নেগেটিভ, যেমন হচ্ছে রেগুলেটরি প্রেশার, সেরকম কিন্তু গ্লুকোজও কিন্তু সুইচ অফ করে রাখবে, গ্ল্যাকটোজও কিন্তু সুইচ অফ করে রাখবে। অ্যাবসেন্স অফ ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, সাইক্লিক এমপি লো, সেগুলোও কিন্তু সুইচ অফ করে রাখবে, অতএব সেটাও কিন্তু তখন নেগেটিভ হিসেবে কাজ করে। তারপরে একই জিনিস নেগেটিভ, একই জিনিস পজিটিভ হিসেবে কাজ করে, কোনটা তার পার্সেন্টেজ হিসেবে কখন কী পরিমাণে থাকছে। ল্যাক অফ এরন ইজ আন্ডার কন্ট্রোল অফ পজিটিভ রেগুলেশন, সুইচ অন ইন প্রেজেন্স অফ ল্যাকটো, যা বলছিলাম। এবং এনসিআরটিতে এর পরে আর কিচ্ছু লেখা নেই, এখানে বলা আছে হায়ার স্টাডিতে পড়তে হবে, মানে এর ল্যাকটোজের কথাও বলা নেই, যে এনসিআরটিতে শুধু এটুকু বলছে ল্যাক অফ এরন ইজ আন্ডার কন্ট্রোল অফ পজিটিভ রেগুলেশন, এবং বলা হচ্ছে যে তোমরা উপরের ক্লাসে গিয়ে পড়বে। কিন্তু এখানে সেটাই বলেছি যে সুইচ অন করবে কি ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ আর অ্যালোল্যাকটোজ অ্যান্ড ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, সাইক্লিক এএমপি, সাইক্লিক অ্যাড্রোসিন মনোফসফেট প্রপার বাইন্ডিং করে, এইগুলো কিন্তু সুইচ অন করে। ক্লিয়ার হলো? এবার আমরা এনসিআরটি থেকে একটু বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখি কনস্টিটিউটিভ জিন কাকে বলে। এতক্ষণ কিন্তু আলোচনা করেছি দ্য জিনস আর এক্সপ্রেস কনস্ট্যান্টলি বিকজ দেয়ার প্রোডাক্ট আর কনস্ট্যান্ট নিডেড ফর সেলুলার অ্যাক্টিভেশন, যেমন জিনস ফর গ্লাইকোলাইসিস, জিনস অফ এটিপি এনজাইমের জন্য যার জিন দরকার সেগুলো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? নন কনস্টিটিউটিভ অর স্মার্ট জিন অর লাক্সারি জিন কাদের বলবো? দ্য জিনস রিমেন সাইলেন্ট অ্যান্ড আর এক্সপ্রেসড অনলি হোয়েন দ্য জিন প্রোডাক্ট ইজ নিডেড। ঠিক আছে? দে আর সুইচ অন অফ। তাহলে কনস্টিটিউটিভ জিন সুইচ অন অফে বলে কোনো কথা নেই, কিন্তু স্মার্ট জিন বা লাক্সারি জিনের সুইচ অন এবং অফ এটা হয় অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ সেলুলার অ্যাক্টিভিটি, কী পরিমাণ দরকার হচ্ছে সেলুলার অ্যাক্টিভিটি তাই। নন কনস্টিটিউটিভ জিনস আর টু টাইপস, ইনডিউসেবল অ্যান্ড রিপ্রেসেবল। তাহলে এই স্মার্ট জিন বা লাক্সারি জিন বা যা ল্যাক অফ এরন যেটা বলছি সব হচ্ছে নন কনস্টিটিউটিভ জিন, সেগুলো হচ্ছে দু রকম হয়, ইনডিউসেবল এবং রিপ্রেসেবল। ইনডিউসেবল কি? Inducible genes are switch on in presence of chemical substances called inducer. Clear হলো? Inducer হচ্ছে ল্যাক্টোজোডিয়াস ল্যাকটোজ inducer required for the functions of gene activity. Clear? Next, lactose absent, ভালো করে দেখো, ল্যাকটোজ অ্যাবসেন্ট রিপ্রেসার, তাহলে অ্যাক্টিভ অবস্থা থাকতে হবে এবং সুইচ অফ, এটা নর্মাল কন্ডিশন। ইন কেস অফ ল্যাক অফ এরন, কি এখানে রেগুলেটর জিন আই জিন এমআরএনএ তৈরি করলো, প্রোটিন অ্যাক্টিভ হিসেবে কাজ করলো, সে সঙ্গে সঙ্গে অপারেটরে আটকে দিয়ে বসে আছে, আরএনএ পলিমারেজ আর যেতে পারছে না, পরেরগুলো যেটা আমি লিখিনি। ক্লিয়ার? এটা নর্মাল কন্ডিশন মানে ল্যাকটোজ অ্যাবসেন্ট। কিন্তু ইন কেস অফ ল্যাকটোজ যদি প্রেজেন্ট হয় তখন কি হবে না, ল্যাকটোজ যখন প্রেজেন্ট, ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ ইন্ডিউসার এসছে, এগুলো কিন্তু এনসিআরটি নেই, তুমি বুঝতে পারো, যাতে তার জন্য কিন্তু এটা দেওয়া। এখানে কি হলো না, যখনই চলে আসলো ল্যাকটোজ ইন্ডিউসার হিসেবে, সে কী করছে না, এর সঙ্গে যুক্ত হয়ে রিপ্রেসারকে ইনঅ্যাক্টিভ করছে, সে আর এখানে বাইন্ড করতে পারছে না। দেখো, এটা বাইন্ড করতে পারছিল, এটা বাইন্ড করতে পারছিল, এটা আর বাইন্ড করতে পারছে না। তখন এখান থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাহলে এখানে কোন লেভেলে কন্ট্রোল করছি রেগুলেশনটা? ট্রান্সক্রিপশন লেভেলে আমরা রেগুলেশন মানে আমরা বলতে ইকোলাই রেগুলেশন করছে, প্রশ্ন আসতে পারে। এবং এমআরএনএ তৈরি হবে, সেখান থেকে বিটা ক্যারোটিনস, ল্যাক পারমিয়েজ এবং ট্রান্স অ্যাসিলেটেজ এনজাইম তৈরি হবে, মেটাবলিক অ্যাক্টিভিটি হবে, ক্যাটাবোলাইজ মেটাবলিক অ্যাক্টিভিটি। রিপ্রেসেবল জিন কী হবে না, কন্টিনিউ হবে, এক্সপ্রেস সবসময় তারা নিজেদের এক্সপ্রেস করবে টিল। দেখো, এটা সিলেবাসে তেমন নেই, কিন্তু তোমাকে জানতে হবে, কম্পেয়ার কোশ্চেন পড়ে, অর্থাৎ ফাঁকি দিও না। কতক্ষণ দেমসেল টিল এ কেমিক্যাল, ততক্ষণ বলতে হবে যতক্ষণ না বলতো কোনো কেমিক্যাল আফটার এন প্রোডাক্ট, মানে এটা কাস্কেড রিয়াকশন হয়, কাস্কেড মানে একটার পর একটা মানে একটা থেকে একটা আরেকটা এনজাইমে আরেকটা এনজাইম একটা, মানে এটা এনজাইম মনে করো, এখানে এনজাইম কাজ করলো, এনজাইম 1 প্রোডাক্ট 1, এনজাইম 2 প্রোডাক্ট 2, এইভাবে কাজ করলো। এন প্রোডাক্ট অথবা বাইরের থেকে সেই কোনো প্রোডাক্ট কেমিক্যাল, সেটার কথা বলেছে, ততক্ষণ পর্যন্ত চলবে টিল কেমিক্যাল অর আপ
after end product at the metabolism inhibit the as repress their activity. Such type of inhibition is called feedback inhibition. তাহলে এটা feedback inhibition আর feedback repression বলা হয়। তাহলে রিপ্রেসিবল সিস্টেম কি, সব সময় কিন্তু সে চালু থাকবে, যখন তার এন্ড প্রোডাক্ট হবে তখন সে রিপ্রেস করবে, এবং এখানে রিপ্রেসার হিসাবে কাজ করবে সেই কেমিক্যাল বা এন্ড প্রোডাক্ট, আর ল্যাক অপারে ইন্ডিউসার হিসেবে কাজ করছে, ঠিক অপোজিট। তাহলে এখানে রিপ্রেসেবল ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে আমরা বলেছিলাম ট্রিপ্টোফ্যান, এখানে ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট থাকলে কি হবে, সবসময় চলবে। ওখানে কি হয়েছিল, ল্যাকটোজ অ্যাবসেন্ট হলে পরে তখন কিন্তু সুইচ অন হয়েছিল, ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকলে সুইচ অফ ছিল, আর এখানে ল্যাকটোজ অ্যাবটেন্ট মানে সুইচ অন, রিপ্রেসার ইনঅ্যাক্টিভ, তখন রিপ্রেসার ইনঅ্যাক্টিভ, আটকাতে পারছে না। দেখো এই রিপ্রেসারের চেহারাটা এমন, সে এখানে অপারেটর আটকাতে পারছে না। তাহলে সবসময় ট্রিপ্টোফ্যান ABCD বা EDC এই পলিপেপটাইড সাবমিট দ্য মেকআপ অফ এনজাইমস অফ ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান তৈরি করার জন্য এতগুলো এনজাইম তৈরি হয়। এবার যখন ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে যাবে, প্রেজেন্ট হবে, তখন কি হবে না, ট্রিপ্টোফ্যান তৈরি হয়ে গেলে এই যে ইনঅ্যাক্টিভ ছিল সেই ইনঅ্যাক্টিভ রিপ্রেসারটা হয়ে গেল অ্যাক্টিভ, এবার এগিয়ে বাধা দেবে, তখন আটকে যাবে, অপারেটরে বাধা দিল, তাহলে আর আরএনএ পলিমারেজ আর যেতে পারবে না, সেই জন্য রিপ্রেসেবল। নর্মাল অবস্থায় সে ইনঅ্যাক্টিভ, কে রিপ্রেশন প্রোটিন নর্মাল অবস্থায় ইনঅ্যাক্টিভ, যখন পাচ্ছি তখন সে অ্যাক্টিভ হচ্ছে, সেই জন্যই কিন্তু রিপ্রেসেবল। ক্লিয়ার আছে? এবার এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলোর একটু আলোচনা না করলে জিনিসটা, যে রেগুলেশন অফ ল্যাক অপেরন বাই গ্লুকোজ অ্যান্ড ল্যাকটোজ, সেটা একটু আমরা এখানে বুঝে নিই, একটু বোঝার চেষ্টা করো। এই যে সিম্বলটা, এটাকে বলি ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন, CAP, ক্যাপ, আর এই সিম্বলটাকে সাইক্লিক MP, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্র সাইক্লিক MP, রম্বসটা হচ্ছে ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট। ইউ আকৃতি যেটা হচ্ছে ল্যাকটোজ রিপ্রেসার প্রোটিন, ক্লিয়ার? আর জিরো যেটা শূন্য দেওয়া সেটা হচ্ছে গ্লুকোজ। এই যে সিম্বলটা, এটা আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে ল্যাকটোজ, ত্রিভুজগুলো ল্যাকটোজ, আর ল্যাকটোজের সঙ্গে যখন তোমার কি বলে, ল্যাকটোজ রিপ্রেসারের সঙ্গে যখন ল্যাকটোজ যুক্ত হয়ে যাবে তখন এই ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখা যাবে, সেই সিম্বলটা এরকম হবে, ল্যাকটোজ বাইন্ডিং উইথ রিপ্রেসার অর প্রোটিন, কনফিগারেশন চেঞ্জ হবে, অকার্স ইন রিপ্রেসার। দেখ ঘটনাটা কী হয়, অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইট ABS, এটা হচ্ছে আই জিন মানে রেগুলেটর, তার মাঝখানে থাকে হচ্ছে অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইট, ক্যাপ আর সাইক্লিক EMP একসঙ্গে আসলে পরে তবে এখানে বাইন্ড করতে পারে, পরপর বুঝতে পারবে, হঠাৎ বুঝতে পারবে না, পড়িনি। এবং এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, এই প্রোমোটার যে পরিষ্কার আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করবে, তারপর অপারেটর, তারপর হচ্ছে স্ট্রাকচার জিন। কি বলছে, ট্রান্সক্রিপশন অফ ল্যাক অপেরন ইজ কন্ট্রোল বাই 2 রেগুলেটরি প্রোটিন। একটা কি ক্যাপ, আমরা কিন্তু এবার আউট অফ NCERT চলে এসেছি, ক্যাপ ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন আর সাইক্লিক AMP। ক্যাপ ক্যান বাইন্ড টু দ্য অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইট অফ প্রোমোটার অ্যান্ড, মানে এই প্রোমোটার এখানে যুক্ত হতে পারবে, ফ্যাসিলিটেড ট্রান্সক্রিপশন হোয়েন অনলি সাইক্লিক AMP বাইন্ড উইথ ক্যাটিপি, মানে তখনই হতে পারবে ক্যাপ এবং সাইক্লিক AMP যদি বাইন্ড করতে পারে তবেই কিন্তু mRNA তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? mRNA তবে তৈরি হবে। এবার যদি না বাইন্ড করতে পারে তাহলে হবে না। এই যে বাইন্ড করার প্রবলেম 1, কি প্রবলেম দেখো কি আছে, যেখানে গ্লুকোজ আছে, গ্লুকোজ প্রেজেন্ট, নো ল্যাকটোজ, কোনো ল্যাকটোজ নেই, তাহলে গ্লুকোজ প্রেজেন্ট। গ্লুকোজ প্রেজেন্ট থাকলে কি হয়, এই যে সাইক্লিক AMP কনসেন্ট্রেশন লো হয়ে যাবে, আর লো হয়ে গেলে পরে ক্যাপের সঙ্গে সে বাইন্ড করতে পারবে না, ক্যাপ
এই যে অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইডে ক্যাপ বাইন্ড করতে পারলো না, সাইক্লিক এমপি বাইন্ড করতে পারলো না। ঠিক আছে, কিন্তু পলিমার আরএনএ পলিমারে সেই জন্য এখানে জয়েন করতে, যদি এরা বাইন্ড করতে পারে তবে কিন্তু, আমি কিন্তু এক্সট্রা বলছি, তবে কিন্তু মানে ক্যাপ এবং সাইক্লিক এমপি যদি প্রোমোটারের আগে রিকগনাইজ সাইটে জয়েন করতে পারে তবেই কিন্তু আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হতে পারবে। তাহলে আরএনএ পলিমারেজ দেখো যুক্ত হতে পারলো না। আর ল্যাকটোজ যেহেতু নেই এখানে, এটা বন্ধ হয়ে গেল, তাহলে কোনো আরএনএ পলিমারেজ যেতে পারলো না, কোনো রকম প্রোটিন তৈরি হলো না। এটা খুব ইজি। নেক্সট প্রবলেম 2, এটা কি বলছে? বোথ গ্লুকোজ এবং ল্যাকটোজ প্রেজেন্ট। দেখো নর্মালি যদি গ্লুকোজ আর ল্যাকটোজ থাকে না, তাহলে খুব কম পরিমাণে হলেও কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেজ আর এনজাইম তৈরি হয়, খুব কম পরিমাণে থাকলো। মেইনলি তো গ্লুকোজ খাদ্য পেয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এত নগণ্য যে সেখানে তৈরি হচ্ছে না। কেন না? দেখো গ্লুকোজ আছে বলে সেখানে কি ইনসাফিসিয়েন্ট সাইক্লিক এমপি টু বাইন্ড ক্যাপ, দেয়ারফোর সাইক্লিক এমপি অ্যান্ড ক্যাপ ক্যান নট বাইন্ড দ্য অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইট। যেহেতু বাইন্ড করতে পারবে না, আরএনএ পলিমারেজও বাইন্ড করতে পারবে না প্রোমোটারে। অতএব এখানে ল্যাকটোজ আছে, ল্যাকটোজ কিন্তু একে কিন্তু সরিয়ে দিয়েছে, কাকে? রেগুলেটর প্রোটিনকে নামিয়ে দিয়েছে। তবুও যেহেতু বাইন্ড করতে পারলো না আরএনএ পলিমারেজ, সেই জন্য কিন্তু তৈরি হলো না। ঠিক আছে, জাস্ট একবার দেখে রেখো, যদি বাই চান্স এইমস বা জিপমারে কোশ্চেন ফেলে দেয় তাহলে বিপদ হয়ে যাবে, ছেড়ে আসবে কোশ্চেনগুলো। হোয়েন নো গ্লুকোজ নো ল্যাকটোজ, কোনো গ্লুকোজ, তাহলে তো হবেই না। তাহলে কি সাইক্লিক এমপি, যখন নো গ্লুকোজ, গ্লুকোজ নেই, তখন কিন্তু খাবার নেই একদম, তখন কিন্তু সাইক্লিক এমপি হাই, এবং ক্যাটাবোলায় সিএমপি এবং ক্যাটাবলিক বাইন্ড করবে। আর দেখো কি সুন্দর বাইন্ড করে গেছে, বাইন্ড করার ফলে কি প্রোমোটার রিজিয়নে কিন্তু বাইন্ড করে গেছে আরএনএ পলিমারেজ। কিন্তু যেহেতু ল্যাকটোজ নেই, সেই জন্য রেগুলেটর এই যে প্রোটিন তৈরি করেছে সেই অপারেটরকে গার্ড করে দিয়েছে। না, এবারও কিন্তু তৈরি হলো না। তাহলে 3 রকম প্রসিডিওর গেল। প্রথমে 2 রকম দেখেছিলাম, যে ল্যাকটোজ না থাকলে পরে মিডিয়াতে তাহলে পুরো সুইচ অফ, আর ল্যাকটোজ দিলেই সুইচ অফ। এখানে দেখো 3টে পার্ট দেখাম, 3টে পার্টে কোনো পার্টেই কিন্তু তৈরি হলো না, সুইচ অন হলো না। একমাত্র লাস্ট পার্টে গিয়ে সুইচ অন হলো। কিসে? না, এখানে গ্লুকোজ নেই কিন্তু ল্যাকটোজ আছে। গ্লুকোজ নেই মানে খাবারের চাহিদা দরকার, হাই সাইক্লিক এমপি, ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন বাইন্ড করলো কোথায়? না, এই অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইটে আরএনএ পলিমারেজ যুক্ত হলো, ল্যাকটোজ একে ইনঅ্যাক্টিভ রেগুলেটর তৈরি করে দিল, এবং আরএনএ পলিমারেজ একদম সোজা দৌড়লো ডিএনএ বরাবর, এবং কি করলো না, এমআরএনএ তৈরি করলো এবং প্রোটিন তৈরি করলো। এই ক্ষেত্রে এবার তৈরি হয়ে গেল কি, 3টে এনজাইম তৈরি করলো। এছাড়াও তোমাদের নোটে আমি কিছু প্রবলেম দিয়েছি, এই যে প্রবলেমগুলো দিয়েছি এগুলো হচ্ছে মিউটেশন। এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো আসার কথা নয়, একদম সত্যি কথা বলতে কি মিউটেশন সিলেবাসে নিয়ে আসার কথা নয়। তবু এইগুলো আমি তৈরি করে রেখেছি, আমি জানি যে সিলেবাস একদিন এনসিইআরটির পাল্টাবে, অতএব এগুলো তৈরি করে রাখা। যদি ইন্টারেস্টেড হও একবার দেখে রেখো, যদি না বুঝতে পারো আমাকে, মানে কোনোটার যদি মিউটেশন হয়, কার মিউটেশন হতে পারে? আই জিনের মিউটেশন হতে পারে, অপারেটর জিনের মিউটেশন হতে পারে, প্রোমোটার জিনের মিউটেশন হতে পারে, জেড জিনের মিউটেশন হতে পারে, ওয়াই জিনের মিউটেশন হতে পারে, এ জিনের মিউটেশন হতে পারে। যে জিনের মিউটেশন হবে সেই মিউটেশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অথবা কোনো জায়গায় সুপার অ্যাক্টিভ হয়ে যায়। এইগুলো একটু দেখা, আর কিচ্ছু নয় কিন্তু, এগুলো ওই জন্য আমি আর পড়াবো না। যদি ইন্টারেস্ট হও একবার দেখে নিতে পারো, যে না একটু দেখে নি কী ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ, তোমাদের নোটেও আমি দিয়ে রেখেছি, যেটা হচ্ছে তোমার ইয়েতে পড়ার জন্য।